হচ্ছে ভাইয়া আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা চিল তাইলে, তাই তো? না ভাইয়া। তো আসলে আমরা আপাতত মোটামুটি ভাবে এইচএসসির কিছুটা হলো আশা ছেড়ে দিছি, ঠিক আছে? সো আমরা এখন বেশি পরিমাণে এডমিশন নিয়ে ভাবা শুরু করবো, যেহেতু এডমিশনটা সামনে। আর এইচএসসির যে সিলেবাস, এইচএসসি নিয়ে এতটা ভাবার দরকারও নাই এই মুহূর্তে। তো আমাদের মনে হয় যে আস্তে ধীরে হলেও আমাদের ক্লাসটা শুরু করা দরকার। ওকে, তো আমরা এই পর্যায়ক্রমে এখন থেকে প্রতি বৃহস্পতিবারই চলবে, জুন মাস থেকে একদম রেগুলার ক্লাস হবে। ওকে, এখন থেকে প্রতি বৃহস্পতিবারই চলবে, জুন মাস থেকে রেগুলার ক্লাস হবে। ওকে, তাহলে আমরা শুরু করতেছি ভাইয়া, বিসমিল্লাহ বলে শুরু করি। মোস্ট প্রবাবলি এটা অনেকেরই এডমিশন রিলেটেড একদম ফার্স্ট ক্লাস, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমার জন্য জিনিসটা অনেক ইয়ের। আমি ওমেকায় থাকতো, হঠাৎ করে ওমেকার কথা মনে পড়লো যে ওমেকায় থাকতো আমি আসলে এডমিশনের প্রথম ক্লাস দিয়ে শুরু করতাম। তখন একটা পার্থক্য, ওমেগার সাথে যে পার্থক্যটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ওমেগায় ওই দিনই প্রথম স্টুডেন্টের সাথে দেখা হইতো, আর এখন হচ্ছে 2 বছরের পুরানো স্টুডেন্ট। পার্থক্য হচ্ছে এই জায়গায়, আর বাকি সব মোটামুটি একই রকম, ঠিক আছে? আচ্ছা, তো ভাইয়া আমরা তাহলে শুরু করি, বিসমিল্লাহ বলে নেই। আর অন্য ধর্মের কেউ থাকলে তার ধর্ম অনুযায়ী যেটা বলা লাগে বলে নেন, ঠিক আছে? আমার বানান ভুল টুল ধরেন না কেউ, মনের মধ্যে যা আছে সেটাই আসল, বানান ভুল কখনই আসল না, ঠিক আছে? ওকে, তাহলে ভাইয়া আমরা একটু সবাই যদি খেয়াল করি যে আমরা যেখান থেকে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপাতত আর সালাম দেয়া লাগবে না, সালাম আমি সবারটা রিসিভ করে নিছি, ঠিক আছে? এখন আমরা ক্লাসে ব্যাক করতেছি। তো আমি প্রথমে হচ্ছে, এই সবাই কিন্তু ইয়ে থাকবে ভাইয়া, সবাই কিন্তু মিউট করা থাকতে হবে, ঠিক আছে? নাইলে কিন্তু বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। সবাই যদি মিউট না থাকেন তাহলে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। আমার সামনে অনেকগুলো ডিভাইস ভাই, আমি নিজেই মাঝে মাঝে কনফিউজ হয়ে যাইতেছি যে কোন ডিভাইস আসলে লিখবো। আচ্ছা, আমি ম্যাথমেটিক্স এর 3টা পার্টকে একটু আলাদা করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। একটা হচ্ছে জ্যামিতি, আর একটা হচ্ছে ত্রিকোণমিতি, আর একটা হচ্ছে ক্যালকুলাস। এই 3টা জায়গায় ম্যাথ গুলো কিভাবে চেঞ্জ হয়ে যাবে, আবারও বলতেছি ম্যাথ গুলো কিভাবে চেঞ্জ হয়ে যাবে এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। এই 3টা জায়গায় ম্যাথ গুলো কিভাবে চেঞ্জ হয়ে যাবে এটা একটু দেখা দরকার, কারণ সবার মধ্যে সব থেকে বেশি কনফিউশন ভাই আমাদের যে জায়গাটায় থাকে সেটা হচ্ছে গিয়ে এডমিশনে যে প্রবলেম গুলো আসে, এই প্রবলেম গুলো যেহেতু একটু বড় প্রবলেম গুলো আমরা আসলে ছোট করে অল্প জায়গার মধ্যে বা অল্প সময়ের মধ্যে কিভাবে সলভ করব, এই কোশ্চেনটা অনেকেরই আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু এই কোশ্চেনটা অনেকেরই আসে, তাই আমরা এই কোশ্চেনটার সলভে যাইতেছি আমাদের এই ক্লাসটার মাধ্যমে। মূলত প্রথম প্রবলেম লিখতেছি। ফার্স্ট প্রবলেম, বিসমিল্লাহ। x + 3y - 12 = 0। পরিচিত প্রশ্ন কিন্তু। রেখার অক্ষ দ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় এবং মূলবিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। বইয়ের খুবই পরিচিত প্রবলেম, বইয়ের পরিচিত প্রবলেম যে ভর্তি পরীক্ষায় আসে এটাও কিন্তু ফিল করা দরকার আছে, কারণ আমরা অনেক বই নিয়ে ঘুরে বেড়াই, অনেক ধরনের ম্যাটেরিয়ালস নিই, আলটিমেটলি বই থেকে প্রশ্ন আসে তখন আর কেউ পারেন না, ঠিক আছে? আলটিমেটলি বই থেকে কোশ্চেন আসে, কেউ পারেন না। আমরা যারা যারা আমাদের যে গ্রুপে আছি একটু সবাই গ্রুপে জানিয়ে দিই যে অলরেডি 100 ব্লক, তাই সবাই যেন আর জুমে ঢুকতে পারবে না, বাকিরা যেন মেসেঞ্জার আমাদের ফেসবুক গ্রুপ থেকে ক্লাসটা দেখে, ঠিক আছে? ওকে,
তাহলে ভাই এবার একটু খেয়াল করি, প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে একটা ছোট্ট জায়গার মধ্যে, আবারও বলতেছি ছোট্ট জায়গার মধ্যে এই সরল রেখাটার একটা ছোট ছবি এঁকে নিতে হবে। ছোট জায়গার মধ্যে সরল রেখাটার ছোট একটা ছবি এঁকে নিতে হবে। তাহলে ছোট একটা ছবি এঁকে নেই। সরল রেখাটা ভাই এরকম x + 3y - 12 = 0, তাই তো? That means x + 3y = 12। আর একটু চিন্তা ভাবনা করলে x/12 + 3y/12 = 1। x/12 + y/4 = 1। যারা আমাদের স্টুডেন্ট, আমরা আশা করব আপনারা এডমিশনে এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইনে জাম্প দিতে পারবেন, ঠিক আছে? এক লাইন থেকে যেন ডাইরেক্ট আরেক লাইনে আমরা জাম্প দিতে পারি, এটা একটু খেয়াল রাখি। সবসময় খেয়াল রাখতে হবে যে এডমিশনে অনেক ক্যালকুলেশন স্কিপ করা লাগে। এবার আমি এই সরল রেখাটার ছবিতে যাই। ছবি সব কথা বলে দিবে, ছবি পুরো সমাধান সম্পর্কে আইডিয়া দিয়ে দিবে। ওকে, আচ্ছা, তো প্রথমে যেহেতু 12 আছে, তাহলে x অ্যাক্সিস থেকে 12 ইউনিট, y অ্যাক্সিস থেকে 4 ইউনিট কেটে নিতে হবে। কেটে নিলাম, কাজ শেষ, কাটাকাটির বিষয় শেষ হয়ে গেল। এবার বলছে এই পার্টটাকে সমান 3টা ভাগে ভাগ করতে, সমান 3 ভাগে ভাগ করে ফেললাম। নিজেরাই একটু বলে দেন, সমান 3 ভাগে ভাগ করলে এইটা যদি 12 হয়, এইটা কত? বলা বাইন, এটা কত? 4। এইটাও 4, এইটাও 4। ওকে, তারপর এবার y অ্যাক্সিসের দিকে আসি। তো এই পুরোটা যদি 4 হয়, তাহলে এই ছোট ছোট পার্টগুলো কত? 4/3। 4/3, থ্যাংক ইউ। 4/3, 4/3, 4/3। এই ছোট ছোট পার্টগুলো হচ্ছে 4/3 করে। ওকে, আমি একটু জুম করে বড় করে দেখাই লেখাটা, চিত্রটা একটু বড় করে নিয়ে আসতেছি, ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য, যেহেতু এখন চিত্রের মধ্যে সব, চিত্রটা বড় করে নিয়ে আসলাম। আচ্ছা, এবার বিন্দুগুলোর স্থানাঙ্ক বলে দেন তো। এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এটা কি বলে দেওয়া যাবে যে 4,8/3? যাবে। আর এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 8,4/3, এটাও বলে দেওয়া যাবে না ভাইয়া? তাহলে এখন আপনাকে কি বলছে? এখন আপনাকে বলছে মূল বিন্দুর সাথে সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে। ওকে, মূল বিন্দুর সাথে সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে। তাহলে মূল বিন্দুর সাথে কানেক্টিং একটা লাইন হচ্ছে এইটা, আর একটা লাইন হচ্ছে এইটা, অর্থাৎ দুইটাই হচ্ছে y = mx টাইপের লাইন, y = mx। তাহলে y = mx টাইপের যদি দুইটা লাইন হয়, m এর ভ্যালুটা কি? m এর ভ্যালুটা সব সময় আমরা জানি যে মূল বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে y/x হচ্ছে m এর ভ্যালু, এখানেও y/x হচ্ছে m এর ভ্যালু। তাহলে 8/3 / 4 x, যে যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারি, এখন আর ভেঙে ভেঙে দেখাবো না। 8/3 / 4 মানে 8/12, 8/12 মানে কি 2/3x, এইটা একটা ইকুয়েশন। আর 4/3 / 8 x, 4/3 / 8 হচ্ছে 4/24 = 1/6x। এই হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন চলে আসছে। আপনি যখন এডমিশন লেভেলে যে খেলবেন, তখন খেলাধুলায় T20 লেভেলের হবে, খুব বেশি কথাবার্তা হবে না, খুব বেশি ডিসক্রিপশন থাকবে না, জাস্ট আমরা ডিরেক্টলি যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেই প্রয়োজনীয় জিনিসগুলো ভাইয়া জাস্ট আমরা ডিরেক্টলি লিখে যাব, ঠিক আছে? আচ্ছা, তাইলে ভাই একটু সবাই ইয়ে করতে হবে যে এই পার্টটুকু কি আমরা বুঝতে পারছি কিনা, যে আমরা কনসেপ্টটা কি ছিল, কনসেপ্টটা বুঝতে পারছি কিনা, এবং কিভাবে পুরো প্রবলেমটা দেখেন। আপনারা একটা জিনিসের দিকে অনেক কম জোর দেন, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে চিত্র এঁকে, চিত্র থেকে ইনফরমেশন বের করার পিছনে অনেক কম জোর দেন। তাহলে জ্যামিতির প্রবলেমগুলোতে আমরা যত বেশি চিত্র আঁকবো আমাদের জন্য তত সুবিধা। ওকে, যত বেশি চিত্র আঁকবেন, যত সুন্দর করে চিত্র আঁকবেন, তত বেশি সুবিধা হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা পরের প্রবলেমে যাই। জ্যামিতি সম্পর্কে একটা ছোটখাটো আইডিয়া দিলাম, আমার প্রথম কাজ হচ্ছে একটু আইডিয়া দেওয়া। আজকে একটা মজার বিষয় থাকবে, ক্যালকুলাসের একটা প্রবলেম সলভ করব উইদাউট নোয়িং ক্যালকুলাস, মানে ক্যালকুলাস ছাড়া ক্যালকুলাস সলভ করব আমরা একটা আজকে। ওকে, পরেরটায় যাচ্ছি সবাই। প্রবলেম নাম্বার 2।
প্রবলেম নাম্বার 2 তে দেখবেন আমাদের এরকম অনেকগুলো প্রবলেম থাকে cos 20 cos 40 cos 60 cos 80 এগুলোর মান জানতে চাই। ঠিক আছে, আমাদের কাছে এইসব জিনিসপত্রের মান জানতে চাই, যায় না? আচ্ছা, তো এই ম্যাথ গুলো কি প্রসেসে করব ভাইয়া? এই ম্যাথ গুলো আমরা যে প্রসেসে করব সেই প্রসেসটার নাম হচ্ছে সিএস মেথড। বইতে এরকম অনেকগুলো ম্যাথ দেয়া আছে, প্রায় সবগুলোই, বিশেষ করে জটিল ম্যাথ গুলো সিএস মেথডে করা যাবে। এখন প্রশ্নটা হচ্ছে যে সিএস মেথডটা কি, এটা একটু বোঝা দরকার। যে এখানে ভাইয়া সি দ্বারা কি বোঝাচ্ছে, এস দ্বারা কি বোঝাচ্ছে, বলেন তো সিএস মেথড কি বোঝাচ্ছে ভাইয়া? সি দিয়ে কি না, কিন্তু আসলে এটা চিকন সিস্টেম না ভাইয়া, এটা নামই সিএস মেথড, cos sin মেথড। ওকে, এটা হচ্ছে cos sin মেথড। সিএস মেথডটার পুরো নাম হচ্ছে cos sin মেথড। ওকে, তাহলে আমরা একটু cos sin মেথডটা ফলো করি। তার আগে আমি আপনাদেরকে ছোট ছোট কয়েকটা জিনিস বলবো। sin 160 ডিগ্রি ইকুয়াল টু sin কত বলেন তো? 20 sin 20। এগুলো ডিরেক্টলি পারি নাকি আগের মতো ক্যালকুলেট করা লাগে 9 10 এর মতো? ডিরেক্টলি পারতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে sin অন্য একটা কিছু যদি আসে 60 ইকুয়াল টু কি sin 120 ডিগ্রি। এরকম টাইপের কনভার্সন দরকার হইতে পারে, কনভার্সন গুলোর টাইপটা লিখে রাখলাম। এবার মূল রাশিটায় ব্যাক করি ভাইয়া, যে মূল রাশিটা নিয়ে আমাদের পড়ালেখা শুরু। সে মূল রাশিটা হচ্ছে cos 20 cos 40 cos 60 cos 80। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি c ইকুয়াল টু cos 20 ইনটু cos 40 ইনটু cos 60 ইনটু cos 80। আগে যে নিয়ম ছিল ওই নিয়ম টোটালি ভুলে যান, ওই নিয়ম দিয়ে আর কোনো কাজ নাই, ওই নিয়ম পারলেও কোনো লাভ নাই, না পারলেও কোনো লাভ নাই। ঠিক আছে, ওই নিয়ম টোটালি ভুলে যাব। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা জিনিস আমরা ধরে নিচ্ছি, s ইকুয়াল টু c ফর cos, s হচ্ছে sin, sin 20 sin 40 sin 60 sin 80। ওকে, তাহলে এই দুইটাকে একসাথে মার্জ করে আমরা বলতে পারি CS ইকুয়াল টু C ইনটু S। CS ইকুয়াল টু CS ইকুয়াল টু কি বলতে পারি? প্রথমে ভাইয়া এই দুইটাকে একটু নেন জোড়ায়, এই দুইটাকে জোড়ায় নিলে, এই জোড়াকে একটা 2 গিফট করলে, একটা 2 গিফট করলে এটা সূত্রে পড়বে ভাইয়া, সূত্রে পড়বে, কিসের সূত্রে পড়বে? sin 40 হয়ে যাবে। 2 cos থিটা sin থিটা ইকুয়াল টু sin টুয়াইস থিটা। পরের জোড়াটাকে যদি আরেকটা 2 গিফট করি, তাহলে এইটা সূত্রে পড়ে 40 অ্যাঙ্গেলটা ডাবল হয়ে 2 sin থিটা cos থিটা সূত্র অনুযায়ী এটা হবে হচ্ছে sin 80। পরের জোড়াটাকে আরেকটা 2 গিফট করি, পরের জোড়াতে আরেকটা 2 গিফট করলে এটা হবে হচ্ছে sin 120 ডিগ্রি। পরের জোড়াকে আরেকটা 2 গিফট করি, পরের জোড়াকে আরেকটা 2 দিলে এটা হবে হচ্ছে গিয়ে sin 160। সবাই বুঝতে পারছি কিনা? ফেসবুক লাইভে যারা আছেন, জুমে যারা আছেন, সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, মোটামুটি ভালোই 200 জনের মতো ক্লাস করতেছে একসাথে, না? 100 আর ওখানে আছে 90 জনের মতো, ভালোই চিল। এবার একটু দেখেন CS ইকুয়াল টু sin 40 sin 40 থাকলো, sin 80। আচ্ছা ভাইয়া ব্যালেন্স করি নাই, বলেন তো কোথায় ব্যালেন্স করি নাই? 2 টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ। আমাদের একটা ভাগ করার বিষয় আছে, তাই না? যে এই জিনিসটুকু অতিরিক্ত আনছে ওই জিনিসটুকু ব্যালেন্স করতে হবে না। 1/2 টু দি পাওয়ার 4 বা 1/16 টুকু ব্যালেন্স করি নাই। ওকে, sin 40, তারপরের অংশটুকু ভাইয়া sin 80। এইটাকে কি লিখবো বলেন তো? sin 60 sin 60। এটাকে কি লিখবো? sin 20। একটা মজার বিষয় লক্ষ্য করেন,
এই ম্যাথটা কিভাবে সলভ হয়ে গেল? এই যে এই পার্টটুকু আসলে পুরোটাই কি এস না ভাইয়া? এস ইকুয়াল টু এটা ধরছিলেন sin 20, sin 40, sin 80, sin 1, sin 60, তাই না? তাহলে এস আর এস উভয় পক্ষ থেকে কেটে দেন, কেটে দিলে দেখেন c ইকুয়াল টু 1/16 আসে। c ইকুয়াল টু 1/16 আসে। ওকে, c ইকুয়াল টু 1/16 পাওয়া গেছে? পাওয়া গেছে। আচ্ছা, তাহলে আগের নিয়মে আমরা চিন্তা করি ম্যাথটা কি রকম ছিল, আর এখন দেখেন এই প্রবলেমগুলো কত সহজ হয়ে আসছে। আমি একটা প্রবলেম একটু আপনাদেরকে দিতে পারি যে এই প্রবলেমটা আপনারা এই রুলসে ট্রাই ইয়োরসেলফ। (16 cos 2π/15 cos 4π/15 cos 8π/15 cos 14π/15 ইকুয়াল টু 1 দেখাইতে হবে। আচ্ছা, এর সাথে সাথে আরেকটা ছোটখাটো চিকন সিস্টেমও বলে দেই। এই কসের ম্যাথগুলোতে ভাইয়া, কসের এই ম্যাথগুলোতে সাধারণত রেজাল্টটা হয় এরকম 1/2n। অসাধারণ কেস সবসময়ই থাকবে, ঠিক আছে? অসাধারণ কেস সবসময় থাকবে, কিন্তু সাধারণত রেজাল্ট হয় 1/2n। n হচ্ছে যেই কয়টা টার্ম আছে সেই কয়টা টার্ম, যেমন 1/2 এইখানে কয়টা টার্ম আছে? 1 2 3 4। তাহলে আপনাদের দায়িত্ব কি দাঁড়ায় গেল? আপনাদের দায়িত্ব দাঁড়ায় গেল ভাইয়া এখানে যে কয়জন ভাইয়া এখানে যে ক্ষেত্রগুলোতে এটা কাজ না করতে পারে সেই ক্ষেত্রগুলো একটু খুঁজে বের করা। একটা জিনিস মনে রাখবেন, ভর্তি পরীক্ষায় সাধারণত সহজ ম্যাথ কেন দেয়? ভর্তি পরীক্ষায় সাধারণত সহজ ম্যাথ দেয় এই কারণে, যাতে করে আমরা এই টাইপের প্রবলেম গুলো আসলে চিকন সিস্টেম দিয়ে তাড়াতাড়ি করতে পারি। ভর্তি পরীক্ষার প্রবলেম দুই টাইপের হয়, একটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ঝামেলার প্রবলেম দিবে, সেই প্রবলেমগুলো আপনাকে ঝামেলা করেই সলভ করতে হবে, ওগুলো কোনো চিকন সিস্টেম দিয়ে সলভ করতে পারবেন না, ওগুলো মোটা সিস্টেমেই করতে হবে। কিন্তু পাশাপাশি এই যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো আপনি যদি সহজে করতে পারেন তখন যে আপনি কিন্তু ওই প্রবলেমগুলোতে সময় দিতে পারবেন। আচ্ছা, 3 নাম্বার আরেকটা প্রবলেমে যাব, প্রবলেম নাম্বার 3। ভাইয়া 2 নম্বর প্রবলেমে 1/24 থেকে 1/16 কিভাবে হলো এটা? 1/24 না তো, 1/2 4টা 2 দিয়ে ভাগ করছিলাম, তাই 4টা 2 দিয়ে গুণ করছিলাম, তাই 4টা 2 দিয়ে ভাগ করে 1/2 বানাই দিছি। ঠিক আছে ভাইয়া, শর্টকাটটা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবো না? সেটাই তো খুঁজে বের করতে বলছিলাম। আমার প্রশ্ন আমারে ব্যাক দিলে তো হবে না, সেটাই তো খুঁজে, যথেষ্ট টাইম আছে, খুঁজে বের করেন। আমরা মূল ক্লাসে যখন একদম মেইন এর পিছনে ক্লাস হয় তখন আমরা এটা বুঝানোর ইয়ে করতে পারবো, ঠিক আছে? আমরা তখন এটা নিয়ে ট্রাই করতে পারবো একদম মূল এডমিশনের ক্লাসের সময়। ওকে, আচ্ছা তাহলে ভাই এবার আমরা 3 নাম্বার প্রবলেমে যাই। 3 নাম্বার প্রবলেমটা হচ্ছে এরকম, √x প্লাস √y ইকুয়াল টু √a। দেখাও যে এই বক্ররেখার অক্ষদ্বয় থেকে কর্তিত অংশের যোগফল, কর্তিত অংশের যোগফল ধ্রুবক। এটা দেখাইতে বলি। দেখাও যে √x প্লাস √y ইকুয়াল টু √a বক্ররেখার অক্ষদ্বয় থেকে কর্তিত অংশফল, বক্ররেখার অক্ষদ্বয় থেকে কর্তিত অংশের যোগফল ধ্রুবক। এই জিনিসটা প্রুফ করতে বলতেছে। So it is a problem of calculus, আমরা এটা ক্যালকুলাস ছাড়া সলভ করব, ঠিক আছে? ক্যালকুলাস ছাড়া সলভ করব, একদম ক্যালকুলাস থেকে।
একটা জিনিস, আচ্ছা একটু বাদ গেছে, বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক। ভাই একটু ইংলিশে স্পর্শক, ট্রান্সলেট করবা? হ্যাঁ শিওর ভাইয়া। √x প্লাস √y ইকুয়াল টু √a বক্ররেখার যে কোনো স্পর্শক দ্বারা অক্ষ দ্বয় থেকে কর্তিত অংশের যোগফল ধ্রুবক। সো দ্যাট সাম অফ দ্য ইন্টারসেপ্টস, ইংলিশ ভার্সনদের জন্য একটু বলে দিচ্ছি, সো দ্যাট সাম অফ দ্য ইন্টারসেপ্টস ফ্রম দ্য অ্যাক্সিস of any tangent, so that sum of the intercepts from the axis of any tangent of the curve √x plus √y equal to √a is constant. So that sum of the intercepts from the axis of any tangent of the curve √x plus √y is constant. আমরা জাস্ট একটা জিনিস যদি নিজেদেরকে জিজ্ঞেস করি, স্পর্শক বা টেনজেন্ট এটা কি সরল রেখা না বক্ররেখা বলো তো? সরল রেখা। ভাইয়ারা এটা কি সরল রেখা না বক্ররেখা? সরল রেখা ভাইয়া। ডেফিনেটলি এটা একটা সরল সরল রেখা। রেখা। আচ্ছা, যেহেতু এটা একটা সরল রেখা, তাই আমি এই জায়গা থেকে একটা সরল রেখা বানানোর চেষ্টা করব। √x প্লাস √y ইকুয়াল টু √a, এইটাকে একটু ঘষা মাজা করে সরল রেখা বানাই দিই। আচ্ছা, কিভাবে বানানো যায়? এটাকে যদি এইভাবে লিখি আমরা, x বাই √x প্লাস y বাই √y ইকুয়াল টু √a। এখন একটা বক্ররেখার উপর তো অনেকগুলো বিন্দু থাকবে। আপনি যে কোনো একটা বিন্দু নিলেন, x1 y1, x1 y1 একটা বিন্দু। বিন্দুটা যদি বক্ররেখার উপরে হয়, if it lies on the curve, তাহলে বক্ররেখার সমীকরণকে সে সিদ্ধ করবে, satisfy the equation of the curve. ওকে, এই সমীকরণকে সে সিদ্ধ করবে, satisfy the equation of the curve, অর্থাৎ জিনিসটা এরকম আসবে, √x1 প্লাস √y1 ইকুয়াল টু √a। এখন ইকুয়েশনটা কখন স্যাটিসফাই করবে আরেকবার একটু বলবেন? আমি যদি এই কার্ভের উপর একটা পয়েন্ট নেই, তাহলে স্যাটিসফাই করবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। এখন আমি এই স্ট্রেট লাইনটাকে সরি এই ইকুয়েশনটাকে স্ট্রেট লাইনে কনভার্ট করে দিব এইভাবে, x বাই √x1 y বাই √y1 ইকুয়াল টু √a। ওকে, x বাই √x1 প্লাস y বাই √y1 ইকুয়াল টু √a। এটা এখন একটা স্ট্রেট লাইনে কনভার্ট হয়ে গেল, এবং সেই স্ট্রেট লাইনটা আসলে কোন স্ট্রেট লাইন? আপনি কার্ভের থেকে পাইছেন স্ট্রেট লাইন, তাই এটা হচ্ছে কার্ভের একটা টেনজেন্ট। এই পয়েন্টে, কোন পয়েন্টে? এই পয়েন্টে একটা টেনজেন্ট বা স্পর্শক। আচ্ছা, তাহলে এখন এটা দেখে আমরা অক্ষদ্বয় থেকে কর্তিত অংশ বের করে ফেলি। আরেকটা লাইন করা লাগবে অক্ষদ্বয় থেকে কর্তিত অংশ বের করতে হলে, x বাই √x1 ইন্টু √a y বাই √y1 ইন্টু √a ইকুয়াল টু 1। এবার এটাকে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 এর সাথে কম্পেয়ার করেন, কম্পেয়ার উইথ x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এটার সাথে কম্পেয়ার করলেই ভাইয়া দেখতে পাবেন যে x অক্ষ থেকে কর্তিত অংশ, আমি এই যে গাঢ় করতেছি অংশটুকু, x অক্ষ থেকে কর্তিত অংশ বা x ইন্টারসেপ্ট হচ্ছে এই যে এই পার্টটা, আর y ইন্টারসেপ্ট বা y অ্যাক্সিস থেকে কর্তিত অংশ হচ্ছে এটা। এই দুইটার যোগফল একটা কনস্ট্যান্ট আসে, আমরা এটা দেখাই দিই। যোগ করি, এই দুইটাকে অ্যাড করলে √a কমন নিব, √x1 প্লাস √y1 ইকুয়াল টু, এই পোলাপাইন √x1 প্লাস √y1 ইকুয়াল টু কত বলে দেন?
root a, root x1 plus root y1 equal to কত? root a root a, good. তাহলে root a into এই পুরোটা হচ্ছে root a into root a হচ্ছে a, ডান। a একটা কনস্ট্যান্ট, তাই যোগফলটা কনস্ট্যান্ট। ভাইয়া দেখেন, এই ম্যাথটা আপনারা যখন ফর্মালি একাডেমিকে করছেন বা করবেন, তখন দেখবেন এটা হচ্ছে 2 পৃষ্ঠার একটা বিশাল ম্যাথ। আমরা সেটাকে মাত্র 3 থেকে 4 লাইনের কিছু সিম্পল ক্যালকুলেশন, এবং ক্যালকুলেশনটুকু যথেষ্ট জটিল, বেশ কিছু জটিল ক্যালকুলেশনের মধ্য দিয়ে এটা আছে। ভাইয়া সেকেন্ড লাইনটা বুঝাবেন একটু? সেকেন্ড লাইনটা হচ্ছে রুট এক্স কে ভেঙে লিখছি এক্স বাই রুট এক্স, রুট ওয়াই কে ভেঙে লিখছি ওয়াই বাই রুট ওয়াই, ঠিক আছে? আচ্ছা, আমাদের ফেসবুক গ্রুপে হয়তো অনেকেই, যেহেতু দিস ইজ পার্ট অফ ইমোশন, 9-10 এর অনেকে জয়েন করে ফেলছেন ভাইয়া, সমস্যা নাই, বাট কিছু বুঝবেন না, কিন্তু এটা লিখিয়ে দেওয়া আছে ক্লাসটার উপর, ইঞ্জিনিয়ারিং প্লাস ইউনিভার্সিটি প্রিপারেশন। আচ্ছা, তাইলে ভাই এই পর্যন্ত আমি 3টা টাইপের প্রবলেম দেখাইলাম, যে কিভাবে আমাদের প্রবলেমগুলো ট্রানজিশন হবে, অর্থাৎ আমি একটা বড় জিনিসকে বা একটা বড় প্রবলেমকে কিভাবে ছোট করে নিয়ে আসবো, এই জিনিসগুলো নিয়ে আলোচনা, ঠিক আছে, বা এইটাকে ছোট করার পদ্ধতি। আচ্ছা, এবার ভাই আমি চ্যাপ্টার ওয়াইজ আগাই, যেটা আমাদের মূল লক্ষ্য। তো চ্যাপ্টার ওয়াইজ এর আমরা শুরুতে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এটা দিয়ে শুরু করব। ওকে, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট। আমি যে প্রশ্নগুলো নিয়ে এখন আলোচনা করব, এখানের প্রায় প্রতিটা প্রশ্নই কোনো না কোনো ইউনিভার্সিটিতে আগে আসছে, ঠিক আছে? এই প্রশ্নগুলো দেখলে একটা ভালো লাগা তৈরি হবে যে ভাইয়া মনে হয় পারব, ঠিক আছে? যেমন প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে ডিইউ এর প্রশ্ন, বাট কনসেপ্ট গুলোর দিকে তাকাইতে হবে, কিন্তু কনসেপ্টের দিকে না তাকাইলে ঝামেলা। তাহলে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের কোশ্চেন 1 হচ্ছে a ইকুয়াল টু a25 -2 b -3 -5 3c। একটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে, একটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে skew symmetric matrix, if A is a skew symmetric matrix, A B C এর মানগুলো, find the values of A B C। এই কে डायरेक्टली বলে দিতে পারবি মেসেজ করে? 0 যাক, তাহলে আমরা 1 নাম্বার পাইছি। 1.25। আচ্ছা, 1 নাম্বার পাইছি, তাই না? এই যে দেখেন কত সোজা সোজা প্রশ্ন আসে, এগুলো না পারলে সমস্যা। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর তাইলে এইটা জানতে হলে কি কি জিনিসপত্র জানতে হবে? 1 নাম্বার হচ্ছে ডেফিনেশনটা জানতে হবে। কোন ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করলে যদি সেম ম্যাট্রিক্স কিন্তু তার নেগেটিভটা আসে, তাহলে এটাকে আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। এই কারণে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে যেটা হয়, এই বরাবর যে দুইটা নাম্বার থাকে, সেই দুইটা নাম্বার ইকুয়াল এন্ড অপোজিট থাকে সব সময়। তারপর এই দুইটা নাম্বার ইকুয়াল এন্ড অপোজিট থাকে, এই দুইটা নাম্বার ইকুয়াল এন্ড অপোজিট থাকে। তার ফলে ট্রান্সপোজ করলে ঠিক তার নেগেটিভটা আসবে, পজিশনগুলো চেঞ্জ হয়। কারণ কি? কারণ এই 2টা ট্রান্সপোজ করার পরে এই জায়গায় আসে, এই 5টা ট্রান্সপোজ করার পরে এই জায়গায় আসে, এই -3টা ট্রান্সপোজ করার পর এই জায়গায় আসে।
ট্রান্সপোজ করলে কোন পজিশনটা চেঞ্জ হয় না ভাইয়া? মুখ্য কর্ণ মুখ্য কর্ণ বা কর্ণ বরাবর বললে কিন্তু ভুল। মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যেটা থাকে সেটা চেঞ্জ হয় না, অর্থাৎ এই পার্টটুকু চেঞ্জ হবে না। আবার এই পার্টটুকুর নেগেটিভ নাম্বার থাকতে হবে, চেঞ্জ হবে না কিন্তু তার নেগেটিভ। এখানে যেমন হয়েছে কি, একটা যেমন এই যে এই জায়গাগুলোতে যদি খেয়াল করি, একটা নেগেটিভ আরেক জায়গায় থেকে আমরা চেঞ্জ করার পরে সেম জিনিস পাইছি, কিন্তু মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনালে তো সেই সুযোগটা নাই, কারণ ওইটাই ওইটার উপরে পড়বে। তাহলে এখানে এমন নাম্বার বসবে যার নেগেটিভও সেম, এবিসি এমন নাম্বার হবে যার নেগেটিভ সেম। অর্থাৎ সোজা বাংলা ভাষায় স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর সব সময় কি থাকবে? জিরো, ম্যান্ডেটরি। মুখ্য কর্ণ বরাবর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সব সময় জিরো থাকবে। তাহলে আমি এখান থেকে বলে দিতে পারি a = 0, b = 0, c = 0। এখন প্রশ্ন হচ্ছে, আপনি পড়ে গেলেন এইটা, দেখলেন আচ্ছা সুন্দর, এটা তো ঢাকা ভার্সিটিতে আসছে, আগে আমি একটু পড়ে টরে যাই, করলে কমন করতে পারে, এই চিন্তা করে সবাই পড়ে যায়। প্রশ্ন ব্যাংক বা কোশ্চেন ব্যাংক সলভ করার মূল কারণও এইটাই। যে দেখলেন পরীক্ষায় কোশ্চেন আসছে, ভাইয়া কেউ বলবেন না, জাস্ট একটু মেসেজে জানতে চাইলো ডিটারমিনেন্ট অফ a = what। একটু সবাই কমেন্টে অথবা মেসেজে বলবেন যে ডিটারমিনেন্ট অফ a = কত। এই এত অল্প মানুষজন আনসার কেন? আরো আনসার দিতে হবে তো। আচ্ছা, সেটা হচ্ছে আমরা যদি একটা জিনিস একটু খেয়াল রাখি, এটা প্রমাণের দায়িত্ব নিজেদের। না পারলে প্রমাণটা যদি এখনো কারো জানা না থাকে, তাহলে আমার সাথে কথা বলবেন, যে আমি প্রমাণটা দেখায় দেওয়ার চেষ্টা করব। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স = 0। এটা সব সময় 0। যারা এই তথ্যটা জানা আছে, এই যে তথ্যটা জানা ভাই, এটা হচ্ছে বেসিক, যে আপনি বেসিকটা জানেন। আপনি যদি কোশ্চেন ব্যাংক সলভ করেন, আমি নিশ্চিন্তে বলে দিতে পারি যে আপনি চান্স পাবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু কোশ্চেন ব্যাংক সলভটা করতে হবে এই প্রসেসে। আবারও বলতেছি, কোশ্চেন ব্যাংক সলভ করার প্রসেস হইতে হবে এইটা। এই প্রসেসটা বলতে কি বুঝাচ্ছি, যে এমন ভাবে আপনি কোশ্চেন ব্যাংক সলভ করছেন যাতে করে আপনি এইখান থেকে, এমন ভাবে কোশ্চেন ব্যাংকটা সলভ করছেন যাতে এখান থেকে প্রশ্ন যখন হালকা পাতলা ঘুরে যাবে, আপনি আনসার করতে পারবেন। এইভাবে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। আপনি যদি অন্যভাবে প্রশ্ন ব্যাংক সলভ করেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আচ্ছা, এরপরে কোশ্চেনে যাই। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট রিলেটেড সেকেন্ড কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। ভাই দেখে ভালো লাগতেছে যে আমরা ভর্তি পরীক্ষার প্রশ্ন পাই। 0, 3, 2x + 7, 2, 7x, 9 + 5x, 0, 0, 2x + 5। = 0 হলে x = what? আচ্ছা, এটা অনেকে একটা কুইক সলিউশনে চলে যায়। কুইক সলিউশনে কিভাবে যায় বলতে পারবেন? আমরা একটা জিনিস জানি কিনা, কোন ডিটারমিনেন্টের কোন একটা রোতে যদি 3টাই 0 হয়, তার ভ্যালু কত হবে ভাইয়া? 0। তাহলে এইটা একটা 0 আছে, আরেকটা 0 আছে, এইটাও 0 হইলে সুবিধা, তাই না? তাহলে 3টাই 0 হয়ে যাবে। তার মানে 2x + 5 = 0, x = -5/2।
বা -0.5। ভাইয়া একটা এমসিকিউ সলভ করতে গড়ে 45 সেকেন্ড সময় পাওয়া যায়। 45 সেকেন্ড কি লাগছে আমাদের? লাগে নাই, আমরা 45 সেকেন্ডের আগেই সলভ করতে পারছি, তাই না? আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে কোশ্চেন 2। কোশ্চেন 2 তে কারো কোনো কোশ্চেন আছে? কিভাবে 0.5 হয়? ভাইয়া 2.5 হবে। এই যে দেখ 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 দেখ, এটা 2.5ই আছে, ঠিক আছে? এটা 2.5ই আছে, সুন্দর করে তাকাইলে দেখতে পাবি 2.5। আচ্ছা, তাহলে এবার পরের কোশ্চেনে যাই। ভাইয়া কনফিডেন্স আসতেছে যে আমাকে দিয়ে হবে? কনফিডেন্সটা আসছে কিন্তু আমি শেষ, কারণ ভর্তি পরীক্ষার চান্সের একটা বড় অংশ হচ্ছে কনফিডেন্স। আপনার কনফিডেন্সটা মেইন। এই ম্যাথটা করার পরে একটু কঠিন একটা ম্যাথে যাব, ঠিক আছে? যে সোজা ম্যাথ করলাম তো, এরপরে কঠিন ম্যাথে যাব, একটু ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। কোশ্চেন 3। কোশ্চেন 3 হচ্ছে a = 7 6 8 7 হলে a ইনভার্স ইকুয়াল টু হোয়াট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনি যখন ভর্তি পরীক্ষা দিবেন, আপনি যদি অনেক জায়গায় ভর্তি পরীক্ষা দেন, তাহলে দেখবেন কোনো না কোনো জায়গায় এই প্রশ্ন আসছে, খোদার কসম। মানে ডাটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স এর প্রশ্ন আসছে। 2/2 অর্ডারের ইনভার্স বের করার জন্য এই জন্য সূত্র আছে, a = ab cd হলে a ইনভার্স ইকুয়াল টু 1 / ডিটারমিনেন্ট অফ a। নিয়মটা কি? মুখ্য কর্ণ বরাবর ইন্টারচেঞ্জ, গৌণ কর্ণ বরাবর বা সেকেন্ডারি ডায়াগোনাল বরাবর সাইন চেঞ্জ, ঠিক আছে? মুখ্য কর্ণ বরাবর ইন্টারচেঞ্জ, গৌণ কর্ণ বরাবর সাইন চেঞ্জ। তাহলে a ইনভার্স ইকুয়াল টু 1 / ডিটারমিনেন্ট অফ a d নেগেটিভ b নেগেটিভ c a। আচ্ছা, তাহলে a ইকুয়াল টু আমাদের এইখানে দেয়া আছে 7 6 8 7। a ইনভার্স ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ a, ডিটারমিনেন্ট কিভাবে বের করব? 49 - 48। ভাই এই যে 7 × 7 49 - 48 ইকুয়াল টু কত? ইকুয়াল টু 1। তাহলে এটা নিয়ে মাথা ব্যথা নাই। আচ্ছা, a আর d চেঞ্জ করলো যা, না চেঞ্জ করলো তা, কারণ 7 আর 7 চেঞ্জ হয়ে, ভাই 7 আর 7 ইন্টারচেঞ্জ হয়ে 7 7ই থাকবে। আর এই দুইটার সাইন চেঞ্জ হবে, -6 -8। আচ্ছা, পাশে একটা ছোট্ট কোশ্চেন করে নেই। যদি কোশ্চেনটা এরকম দিতাম, এক্সাক্ট আনসার পারতে হবে, নাইলে মাইক দিব। উল্টা পাল্টা বলা যাবে না, একদম এক্স্যাক্টলি। ডিটারমিনেন্ট কি হবে? A ইনভার্স নির্ণয় পসিবল না। এ ইনভার্স নির্ণয় পসিবল না, a ইনভার্স নির্ণয় পসিবল না, অসংজ্ঞায়িত অথবা a ইনভার্স অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড, ঠিক আছে? খেয়াল থাকে জানো, মাঝে মাঝে এই ধরনের দুষ্টামি করে কিন্তু টিচাররা, তখন কিন্তু সমস্যা। কোশ্চেন 4। এটা আমাদের সেকেন্ড ইয়ারে না হইলে অনেকের একটু প্রবলেম হবে কিন্তু, কারণ ওমেগার পরিচয়টা আমরা জানি না। a টু দি পাওয়ার 100 ইকুয়াল টু হোয়াট? ওমেগা 0 0 ওমেগা হলে a টু দি পাওয়ার 100 ইকুয়াল টু হোয়াট? a ইকুয়াল টু ওমেগা 0 0 ওমেগা। এটা অনেকটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এর কনসেপ্ট বোঝার মতো। এই আসবে, কি ভাইয়া? এই আসবে কিনা জিজ্ঞেস করুন। এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি একটু এইভাবে লিখে নেই, ম্যাট্রিক্সটাকে এইভাবে লিখলাম, ওকে? ওমেগা ইনটু 1 ওমেগা ইনটু 0 ওমেগা ইনটু 0 ওমেগা ইনটু 1 এরকম ফর্মে লিখলাম এই ম্যাট্রিক্সটাকে। এই ম্যাট্রিক্সটাকে এইভাবে লেখার পরে ম্যাট্রিক্সের দেখেন, এই পুরো ম্যাট্রিক্সের মধ্যে
এই যে ওমেগা পার্টটুকু, এই ওমেগা ভদ্রলোকটা কি কমন ফ্যাক্টর না? আর ম্যাট্রিক্সের কমন নেওয়ার রুলস কি? ম্যাট্রিক্সের কমন নেওয়ার রুলস হচ্ছে পুরো ম্যাট্রিক্স থেকে কমন নিতে হয়, তাই না? শুধু কলাম তাহলে থেকে পুরো ম্যাট্রিক্স থেকে কমন নিয়ে নিলাম ওমেগা। ওমেগা কমন নিলে 1 0 0 1 1 0 0 1। ওকে, ওমেগা কমন নিলে 1 0 0 1। তাহলে a টু দি পাওয়ার 100 ইকুয়াল টু ওমেগা টু দি পাওয়ার 100 এই ভাইয়া আইডেন্টিটি ম্যাট্রিক্স এর পাওয়ার 100 করলে কি হবে? মানে নিজের সাথে নিজেকে যদি 100 বার মাল্টিপ্লাই করা হয় রেজাল্ট কি আসবে? ওইটাই আসবে। ওইটাই আসবে, তাই না? আচ্ছা, তাইলে ওমেগা টু দি পাওয়ার 100, ওমেগা টু দি পাওয়ার 100 কে যারা ভাঙতে পারেন ভালো, আর যারা ভাঙতে না পারেন যখন ভাঙাটা শিখবেন তখন এটা বুঝে যাবেন আশা করি। 3 দিয়ে ডিভাইড করে, আমি অলরেডি কমপ্লেক্স নাম্বার পড়ানো শুরু করছি, কমপ্লেক্স নাম্বারে আই এর পার্টটুকু দেখাইছি অনেকটাই, ঠিক আছে? যারা ফার্স্ট ইয়ারে যদি কেউ থাকি, আই এর পার্টটা দেখাইছি। এই আই এর পার্টটার মতে এটা 3 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার বা ভাগশেষটা নিতে হয়। এই ভাগশেষটা হচ্ছে 1। তাহলে ওমেগা আসলো 1 0 0 1 ইকুয়াল টু a, অর্থাৎ a টু দি পাওয়ার 100 ইকুয়াল টু a। জাস্ট ছোট্ট একটা টুইস্ট দিছে এই ম্যাথটায়, বেশি কিন্তু আমাদের ঝামেলা করে নাই। আচ্ছা, 5 নম্বরে ভাইয়া একটা এমসিকিউ কোশ্চেন দিব। এই এমসিকিউ কোশ্চেনটা সবাই একটু ট্রাই করবেন, ওকে? একটা এমসিকিউ কোশ্চেন, ভাইয়া এটা সবগুলো কিভাবে এমসিকিউ। হলো একটু আরেকবার বলবেন? কোনটা? এই যে ওমেগা ইনটু আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা তো এইটাই ব্যাক করতেছে। আর ওমেগা টু দি পাওয়ার 100 ইকুয়াল টু যেহেতু ওমেগা, আর আইডেন্টিটি ম্যাট্রিক্স এর পাওয়ার 100 কেন? 1000 দিলেও তো সে আইডেন্টিটি ম্যাট্রিক্সই ব্যাক করবে, তাই না? জি ভাইয়া, কিন্তু মানে ওমেগা টু দি পাওয়ার 100 ওমেগা কেন? ওমেগা টু দি পাওয়ার 100 ওমেগা কারণ হচ্ছে এটা জটিল সংখ্যার একটা জিনিস, যে ওমেগার পাওয়ার কে রিডিউস করার নিয়ম হচ্ছে 3 দ্বারা ডিভাইড করতে হবে, ডিভাইড করে রিমাইন্ডার নিতে হবে, ঠিক আছে? 3 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার কত আসে? 100 কে, যেমন আই এর ক্ষেত্রে 4 দিয়ে ডিভাইড করতে হয়, এখানে 3 দ্বারা ডিভাইড করতে হয়। ডিভাইড করলে রিমাইন্ডার কত আসে? 1 আসে, তাই এটা আসছে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, কোশ্চেন 5, সবাই অপশনটা মেসেজ করবেন। কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়? অপশন এ অপশন এটা ঠিক নাই। আমি তো কাউকে বলতে বলি নাই। আচ্ছা, এবার তাহলে ভাই একটু সবার আনসার দেখি। ভাইয়া অপশন এ তে ইকুয়াল দিয়ে কিছু হবে না, নাকি শুধু ইকুয়াল দিয়ে কিছুই লিখি নাই, আয় হায়। জি ভাইয়া। দিলেন একটা ধমক, কারে কিছু বলতে বলি নাই, ভালো কথা বললো। ধমক দেওয়ার মধ্যে একটা মজা আছে, ঠিক আছে? তুই যখন যেদিন ধমক দেওয়ার ক্ষমতা পাবি ওদিন বুঝবি যে ধমক দিতে কত মজা। ভাইয়া একটু সবাই আস্তে করে আনসার গুলো বলতে থাকি। শুধুমাত্র অপশনটা লিখবো, আনসারের শুধুমাত্র অপশনটা লিখবো। এখন পর্যন্ত অনলি 3 জনের হইছে।
দেখছেন ভাইয়া কত সোজা প্রশ্ন ভুল হয়ে যাইতে পারে। এই প্রশ্নটারে কিন্তু কেউ পাত্তাই দিতেন না, পড়ায় কিন্তু এখনো গ্যাপ আছে। ঠিক আছে, ম্যাক্সিমাম আনসার আসছে এ আর সি, কিন্তু এ আর সি দুইটাই কারেক্ট। একটা ম্যাট্রিক্স কি ইনভার্স করে আবার ইনভার্স করলে ওই ম্যাট্রিক্সটাই ব্যাক করবে ভাইয়া। আচ্ছা, এখানে যেটা ভুল অপশন সেটা দেখে মনে হইতেছে না ভুল। এইটা ভুল, বি নাম্বারটা ভুল। যারা পারছেন তাদের সবাইকে থ্যাঙ্কস। বি নাম্বারটা ভুল। ওকে, আসলে এটা হবে এরকম, এ বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স। আপনারা যখন এটা শিখছেন ভুল, সঠিকটাও কিন্তু শিখে নিতে হবে। এর সাথে আরেকটা এরকম দিয়ে দেই, এ বি ট্রান্সপোজ টি ইকুয়াল টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে বি আনসারটা আমার অনেক কম আসছে। ম্যাক্সিমামই আমাদের এখানে যারা জুমে আছেন ম্যাক্সিমামই এ কে আনসার হিসেবে দাবি করছেন, সি কে আনসার হিসেবে দাবি করছেন ভুল। আনফরচুনেটলি আমাদের এটা ভুল হয়েছে। এবার একটা একটু কঠিন টাইপের প্রবলেম সলভ করি। এডমিশন টেস্টে আসা প্রবলেম, কিন্তু একটু ঝামেলার প্রবলেম। ঠিক আছে, এই ঝামেলার প্রবলেম গুলো যাদের ঝামেলা দেখতে মন চায় তারা সবসময় সাস্টের কোশ্চেন দেখবেন। তাইলে যাদের মনে ঝামেলা আছে তারা সাস্টের কোশ্চেন দেখবেন। সাস্টের কোশ্চেন অনেক ঝামেলা ফ্রি পাওয়া যায়। Question number 6. আচ্ছা, তাহলে কোশ্চেন নাম্বার 6 হচ্ছে ভাইয়া 3x3 আকারের একটি কর্ণ ম্যাট্রিক্স D এর জন্য for a diagonal matrix D of order 3/3, D এর জন্য equal to 20 হলে ইকুয়াল টু কত? আচ্ছা, এই প্রশ্নটা সলভ করতে গিয়ে কোথায় ভুল হবে সেই ভুলটুকু আগে ধরায় দিই। ভাইয়া ইংলিশে একটু বলবেন? For a diagonal matrix of order 3/3, modulus D equal to 20. For a diagonal matrix of order 3x3, modulus D equal to 20, 2D inverse modulus equal to what? এক নাম্বার কনফিউশন, আমরা কনফিউশনের জায়গাগুলো আগে আইডেন্টিফাই করি। এক নাম্বার কনফিউশন হচ্ছে আমরা মডুলাসটা দেখে ভয় পাইতে পারি। মডুলাসের মানেটা কি ভাইরা একটু বলেন তো? নির্ণয়কের মান। নির্ণায়ক। এটা নির্ণায়ক বা ডিটারমিনেন্ট, ভ্যালু অফ ডিটারমিনেন্ট। হ্যাঁ, তাহলে মডুলাসটা আসলে ডিটারমিনেন্ট। তার মানে এটা এরকম যে কেউ যদি শুরুতেই একটু গেস করে ফেলে যে একটা কর্ণ ম্যাট্রিক্স, তো আমরা একটা সিম্পল কর্ণ ম্যাট্রিক্সের কথা চিন্তা করি এরকম। এটা কিন্তু একটা স্পেশাল কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স যার ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্ট সেম। এই ধরনের ম্যাট্রিক্সের নাম কি বলেন তো? স্কেলার আরেকটা নাম ম্যাট্রিক্স। আছে, স্কেলার ম্যাট্রিক্স। আরেকটা নাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স গুলোর সবগুলোরই কিন্তু নাম পরিচয় পুরো খেয়াল থাকতে হবে, নাইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে ভাইয়া। আচ্ছা, যখন আপনাকে বলতেছে 2D ম্যাট্রিক্স, 2D ম্যাট্রিক্স দেখেন এখানে ডিটারমিনেন্টটা কার বলছে? 2D ইনভার্স। তাহলে আপনাকে ডি থেকে 2D ম্যাট্রিক্স। আচ্ছা, 2D ম্যাট্রিক্সে যাইতে হলে অনলি একটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে না সবাই 2 দিয়ে মাল্টিপ্লাই হবে? সবাই সবাই। সবাই। তার মানে ফার্স্ট রো 2 দ্বারা মাল্টিপ্লাই হইছে, সেকেন্ড রো 2 দ্বারা মাল্টিপ্লাই হইছে, থার্ড রো 2 দ্বারা মাল্টিপ্লাই হইছে,
first row, second row, third row, each of the rows are multiplied by 2. আচ্ছা, তাহলে ডিটারমিনেন্ট অফ d ইকুয়াল টু 20 হলে ডিটারমিনেন্ট অফ 2d, আমি ফার্স্ট রো কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে ডিটারমিনেন্ট কয় গুণ হবে? 2 গুণ। 2 সেকেন্ডটাকে আবার দিলে আবার 2 গুণ, তাহলে টোটাল কত গুণ? এই যে প্রপার্টিসটা অনেকটা এরকম, 2 কিউব ডিটারমিনেন্ট অফ d, ঠিক আছে? প্রতিটা যেহেতু 2 দ্বারা মাল্টিপ্লাই হইছে, 2 ইনটু 2 ইনটু 2 টোটাল হচ্ছে 2, কতটুকু হবে? টোটাল 8 গুণ হয়ে যাইতেছে। 8 ইনটু 20 160। আচ্ছা, তাইলে এবার বলে দিতে পারি, আমরা অবশ্যই বলতে পারি যে 2D ম্যাট্রিক্সটা আর 2D ইনভার্স ম্যাট্রিক্সটা, এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল কি আসবে ভাইয়া? কোন ম্যাট্রিক্স আর তার ইনভার্স ম্যাট্রিক্সের গুণ করলে গুণফল কি আসে? আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত হয়? 1 আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 1। তাহলে এই দুইটার ডিটারমিনেন্টের গুণফল কত হবে? 1। 1 ভাইয়া। তাহলে একটা যদি 160 হয় তাহলে আরেকটা কত হবে? 1/160। এই হচ্ছে কনসেপ্টটা। এটা শাহজালালে এমসিকিউ ফরম্যাটে পরীক্ষায় আসছিল। এখান থেকে কিন্তু আরো একটা বেসিক বুঝার আছে ভাইয়া। ম্যাট্রিক্সটা 3x3 এর কারণে এইটা 2D ম্যাট্রিক্সটা যখন আমি বলছি যে 3x3 এর ক্ষেত্রে 2D ম্যাট্রিক্সের সাথে রিলেশনটা হইছে এরকম 2 কিউব ডিটারমিনেন্ট অফ d। যদি n/n ম্যাট্রিক্স হইতো তাহলে 2D এর ক্ষেত্রে রিলেশনটা কি হইতো? 2 the power n 2 পাওয়ার n। 2 টু দি পাওয়ার n, কারণ প্রত্যেকটা রো n দ্বারা মাল্টিপ্লাই হইতো। তাহলে এই কনসেপ্টটুকু বুঝতে হবে। আচ্ছা, যদি n/n এর জন্য 5D ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট বলতো তাহলে কি লিখতাম? 5 পাওয়ার 5 টু দি পাওয়ার n d। তাহলে এটার ভিতরে যত প্রোস এন্ড কনস আছে সব কি ক্লিয়ার? ভিতরে যত খুঁটিনাটি আছে ভাইয়া সব ক্লিয়ার? ভাইয়া আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া স্কেলার তাহলে ভাইয়া ম্যাট্রিক্স দেখেন, একটা বিশেষ ধরনের কর্ণ ম্যাট্রিক্স না? হ্যাঁ, স্কেলার ম্যাট্রিক্স একটা বিশেষ ধরনের কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আমরা এটাকে স্কেলার কেন ধরে নিলাম? সবগুলা যদি এ না হয়ে অন্য কোনো মান তা হতো? আমার যেটা ধরে সুবিধা হবে ক্যালকুলেশনটা সহজে বের করে। সব এ না হইলেও কিছু আসে যায় না তো, আমি জাস্ট চিন্তা করব 2D ম্যাট্রিক্সে কনভার্ট হইতে হলে আমার প্রত্যেকটা রো কে 2 দ্বারা মাল্টিপ্লাই। আমি জাস্ট এটা বোঝানোর সুবিধার জন্য বলছি। এমসিকিউ পরীক্ষায় ভুলেও গবেষণা করা যাবে না যে এটা ধরবো না ওটা ধরবো, যেটা দিয়ে খাটে তাড়াতাড়ি ওটা দিয়ে করে ফেলতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। এমসিকিউ পরীক্ষায় কোনোভাবেই আমরা গবেষণায় যাব না। সবাইকে এই পর্যন্ত ভাইয়া বুঝতে পারছি? ভাইয়া হ্যাঁ ভাইয়া। n into 3n ওইখানে হচ্ছে 5 to the power n ই হবে। 5 টু দি পাওয়ার n ইনটু ডিটারমিনেন্ট অফ d। n into n লেখা n ইনটু 3n n লিখছি ভাইয়া, এটা n ইনটু 3 না, n ইনটু n। n ইনটু 3 হইলে তো তার ডিটারমিনেন্ট থাকার কোশ্চেনই নাই, ইয়াই নাই, কারণ সে তো স্কয়ার ম্যাট্রিক্স না। আচ্ছা, যেমন আরেকটা প্রবলেম দিয়ে ভাই আমরা আজকের ক্লাসটুকু শেষ করব। আজকের ক্লাসের লাস্ট প্রবলেম। থ্রি ইন্টু থ্রি আকারের একটি কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ উপাদানগুলোর গুণফল কর্ণ উপাদানগুলির গুণফল 2√2 হলে কর্ণ ম্যাট্রিক্স এ এর √2i - a
আবার এটার কিউব করে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বাই করতে বলছে। আসলে পুরো প্রবলেমটা একটা ভুগিচুগি জিনিসপত্র। আপনি যদি এ ম্যাট্রিক্সটা দেখেন, এই ম্যাট্রিক্সটাকে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে যদি বসান, যেহেতু গুণফলগুলো √2 বলছে এবং কর্ণ ম্যাট্রিক্স বলছে, এই ম্যাট্রিক্সটা এরকম। এরকম একটা ম্যাট্রিক্স যদি আমরা ধরে নিই, ইভেন প্রশ্নকর্তা নিজেও আসলে এটাই ধরে নিছে, মাঝে মাঝে প্রশ্নকর্তা মনের বিষয় ধরতে হয়। তাহলে কর্ণ বরাবর ভাই এই যে এই কর্ণ বরাবর √2 ইন্টু √2 2 ইন্টু √2 2 √2, সেইটা চিন্তা করে আসলে প্রশ্নটা করছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমার যে ম্যাট্রিক্সটা লাগবে সেটা হচ্ছে √2i। √2i ইকুয়াল টু √2 1 0 0 0 1 0 0 0 1 ইকুয়াল টু √2 0 0 0 √2 0 0 0 √2। আচ্ছা, তাইলে একটু বলে দেন তো √2i মাইনাস a এটা ইকুয়াল টু কি আসতেছে? 0 এটা ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স আসতেছে। এটা ইকুয়াল টু ভাইয়া রিটার্ন হিসেবে একটা 0 ম্যাট্রিক্স আসতেছে। উই আর গেটিং আ 0 ম্যাট্রিক্স। ওরে কিউব করি আর পাওয়ার 4 করি আর ডিটারমিনেন্ট বের করি, রেজাল্ট 0 √2i মাইনাস a কিউব ইকুয়াল টু সেম জিনিস, তার ডিটারমিনেন্ট হচ্ছে 0। ওকে, তাহলে আজকের ক্লাসে ভাইয়া এতক্ষণ পর্যন্ত ক্লাস করার পরে কি এতটুকু মনে হইছে যে এডমিশন টেস্টে একটু কেয়ারফুল হইলেই আমরা হয়তো পারবো ভাইয়া? ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের একটু বেসিকের দিকে জোর দিতে হবে, খুব কঠিন প্রশ্ন আসে না। অলরেডি আমরা প্রশ্নগুলো দেখলাম যে এমন কোন প্রশ্ন। আচ্ছা, একটা জিনিস একটু বলেন তো, এখানে তো মোটামুটি সবাই আমার কাছে আমার একাডেমিকের স্টুডেন্ট, তো সেই জায়গা থেকে একটা কোশ্চেন, এমন কোনো কিছু কি পরীক্ষা আসতে দেখা গেছে যেগুলো আমরা একাডেমিকে ভাইয়া পড়ি নাই? না ভাইয়া। না, কিন্তু হয়তো আমাদের কনসেপ্টটা ভালো করে ভাবতে হইতেছে, বোর্ডের পরীক্ষার প্রশ্নগুলো একদম ডিরেক্টলি ভাবতে হয়, সেই জায়গায় একটু পার্থক্য থাকতে পারে। আদারওয়াইজ কিন্তু এমন কোনো কিছু পরীক্ষা আসতেছে না যেটা আপনি একাডেমিকে টোটালি টাচ করেন নাই। ওকে ভাইয়া লাস্ট কোশ্চেনে যাও একটু। বুঝি না। লাস্ট কোশ্চেনটা একটু রাখো। রাখছি ভাইয়া। তাহলে ভাইয়া আজকের আমাদের এই পর্যন্তই থাকবে। চিল, আমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ হবে না বন্ধ করে দিব? কন্টিনিউ করবেন। বলা লাগে নাকি? ওকে, নেক্সট ক্লাস মোস্ট প্রবাবলি নেক্সট থার্সডে তে রনি ভাই, ঠিক আছে? পুরো হিপ হপ ইনশাআল্লাহ ভাইয়া। এটা কি বার হবে ভাইয়া? আপাতত আমাদের প্রতি থার্সডে তে চলতে থাকবে, ঠিক আছে? ওকে। ওকে ভাইয়া, তাহলে চিল। ভাই আমরা ক্লাস চেষ্টা নিলেই করব। আত্মবিশ্বাস লেভেল নামে যায় একবারে জিরোতে। বুঝি না। রনি ভাই ক্লাস নেই, একদম আত্মবিশ্বাস লেভেল জিরোতে না নেমে না না, যায়। রনি ভাই এখন আত্মবিশ্বাস বাড়ায় দিবে, সমস্যা ভাইয়া নেই। ভালো আছে। আর আবারও বলতেছি, সবাইকে ক্লাস টাইমে রেডি থাকতে হবে, বিকজ প্রথমে 100 জন ঢুকতে পারবেন, ঠিক আছে? ওকে ব্রো। আজকের অলমোস্ট 200 জন। আর আমার মনে হয় না যে ফেসবুক গ্রুপেও খুব একটা সমস্যা হওয়ার কথা। গ্রুপে ক্লাস করছিস কেউ আছে এখানে? কথা বলতে পারবো? কিছুক্ষণ গ্রুপে ক্লাস করে পরে চিকনে ঢুকে গেছে এমন কেউ আছে কিনা? এই যে আমি ভাইয়া আমিও ভাইয়া আমিও পরে টের পাইছি জুমে হচ্ছে, তাই চিপা দিয়ে ঢুকে গেলাম। ভাইয়া যাদের কারেন্ট চলে গেছে তাদের জায়গা দখল করে নিচ্ছে। তাদের কারেন্ট চলে গেছে, তাদের জায়গা দখল করে নিয়েছে। আচ্ছা, এই জায়গা দখল করার বিষয়টা আমরা আজকে চিন্তা করতেছিলাম যে আসলে কি ক্যাপাসিটি বাড়াবো নাকি এইটাই থাকবো। পরে মনে হলো যে না, জিনিসটা একটা মজা হবে, ঠিক আছে? তাই এই প্রসেসিং ক্যাপাসিটিটা গ্রুপ হওয়াতে একটা সুবিধা হয়েছে না, ক্লাসটা তো থেকে গেল। না না, গ্রুপ হওয়াতে একটা সুবিধা হয়েছে, ক্লাসটা থেকে গেল। কিন্তু জি ভাইয়া ওইটাও থাকুক, এখানেও ক্যাপাসিটি বাড়ান। না না না, গ্রুপ থাকুক। 100 জন আসবে, এটা একটা মজা আছে। তাহলে তোরা টাইম টু টাইম আসবি। আজকের ক্লাসে কি সুন্দর, ওরে বাবা রে, রেগুলার ক্লাসে তো আমি এত টাইম টু টাইম আসতে দেখি না।
ভাইয়া আমি একদম আসছি আজকে। ভাইয়া 100 জন লিমিটেড এর জন্যই। এই জন্যই তো বললাম যে কি সুন্দর টাইম টু টাইম সব এসে হাজির। আচ্ছা তাহলে ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ, আপাতত গুড বাই, আবার দেখা হবে 2-1 সপ্তাহ পরে ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসের পরে। চিল। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া।